খোপার ওই গোলাপ কাটা, মুশফিকা রহমান মৈথি, পর্ব ১৩। মা শব্দটির ভার আমি এতকাল না বুঝলেও ওই রাতে ঠিক বুঝতে পেরেছিলাম। আমাকে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল। বাবুর অক্সিজেন মাত্রা কমে গিয়েছিল। পুরোটা শরীর হলুদ। আমার মেয়েটা হাত পা ছড়িয়ে পড়ে আছে। অনেকক্ষণ পর পর তার পেট নড়ছে। মুখের নল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে খুব সতর্কতার সাথে। আমার বুকটা মনে হচ্ছিল ছিঁড়ে যাচ্ছে। এতটা কষ্ট। আমার ছোট একরত্তি মেয়েটা কতটা কষ্ট সহ্য করছে। আল্লাহ এই কষ্টগুলো আমাকে কেন দিলেন না? আমি নিজেকে সামলাতে পারলাম না। মুখ থেকে ফুঁপিয়ে উঠলাম। তখন কাঁধে স্পর্শ পেলাম আমার সাহেবের। তিনি পর্বত শৃঙ্গের মতো দাঁড়িয়ে আছেন। তার মুখশ্রী কঠিন, চোখ জোড়া শুষ্ক। যেন তিনি প্রস্তুত যে কোনো অনর্থের জন্য। আমি অসহায়ের মতো জিজ্ঞেস করলাম, আমার মেয়েটা বেঁচে থাকবে তো? সাহেবের চোখ যেন কাঁপল কিঞ্চিত, কিন্তু স্বর স্বাভাবিক রেখে বললেন, যা হবার হবেই। আমাদের হাতে কিছু নেই, শুধু দোয়া করতে পারবো এটুকুই। মন শক্ত করতে হবে। কথাটা কানে যেতেই মনে হলো কেউ আমার বুকে ভোঁতা ছুরি বসিয়ে দিয়েছে। তীক্ষ্ণ যন্ত্রণায় চোখ ঝাপসা হয়ে গেল। এই লোকটা এত পাষাণ। অন্তত একটা সান্ত্বনা দিতে পারত। আমার পেট কাটার যন্ত্রণাও এতটা তীক্ষ্ণ ছিল না। আমি বিতৃষ্ণা নিয়ে তার দিকে চাইলাম। তারপর মুখ সরিয়ে নিলাম। আমার ব্লিডিং চলছে, নামাজ পড়ার সুযোগ নেই, কিন্তু দোয়া তো করাই যায়। নয়তো আল্লাহর কাছে হাত পেতে বসে রইব। আল্লাহ আমার আর্তনাদ কি ফিরিয়ে দিবেন? আমাদের সময় শেষ। আমি গ্লাসের উপর দিয়ে আমার বাচ্চাটাকে একবার ছোবার চেষ্টা করলাম। তারপর ধীর পায়ে এগুলাম রুমের দিকে। আমার সাহেব আমাকে পিঠ ধরে আছেন যেন আমি পড়ে না যাই। আমি বিতৃষ্ণা নিয়ে তাকালাম তার দিকে, কঠিন স্বরে বললাম, আমাকে ছুবেন না। তিনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। হাত সরালেন না। একটা দীর্ঘ শ্বাস ফেললেন। সেই রাতটা ভয়ঙ্কর ছিল। আমি সারা রাত শুধু দোয়া ইউনুস পড়েছি আর আল্লাহর কাছে আমার মেয়ের সুস্থতা চেয়েছি। সাহেব জেগেছিলেন সারা রাত। নামাজ শেষ করে নামাজের পাটিতেই তাকে ঝিম ধরে বসে থাকতে দেখলাম। তার চোখ মুখ কেমন মলিন। মধ্যরাতের দিকে আমার বাবুর শরীর আরও খারাপ হলো। অক্সিজেন অনেক কম। আমাকে ডাক্তার বললেন, দোয়া করুন, আমাদের হাতে কিছু নেই। কথাটা শুনতেই আমার হাঁটু অসাড় হয়ে গেল। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধপ করে ফ্লোরে বসতেই আমার সাহেব আমাকে আঁকড়ে ধরল। বুকে মাথাটা চেপে ধরে বললেন, শক্ত থাকো, শক্ত থাকো। সেই বিভীষিকাময় রাত কাটল এনআইসিইউয়ের বাহিরে। আমি এক ফোঁটা নড়লাম না। বাহিরের গ্লাসে চোখ রেখে বসে রইলাম, যেন পাহারা দিচ্ছি। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই যেন আমার বাচ্চার রুহ না নিতে পারে। আমার সাথে সেই সারা রাত সাহেবও দাঁড়িয়ে রইলেন। নার্স বের হতেই জিজ্ঞেস করতাম, শ্বাস চলছে, শ্বাস চলছে। আমার আহাজারি আল্লাহ কবুল করলেন। ভোরের দিকে আমার বাচ্চার অক্সিজেন লেভেল স্বাভাবিক হলো। ডাক্তার জানালেন, এখন স্ট্যাবল, চিন্তার আপাতত কারণ নেই। আরও ৩-৪ দিন থাকুক। জন্ডিসটা কন্ট্রোল করতে হবে। কথাটা শোনার পর আমার শরীরটা নিস্তেজ হয়ে গেল। যেন একটা বিশাল ভার নেমে গেছে। গলার কাছে আটকে থাকা, জড়ো হয়ে বসে থাকা বিষাদগুলো উবে গেল। আমার শরীরটা একটু যেন হেলে গেল। সাহেব আমাকে ধরলেন। আমি তার প্রশস্ত বুকে হেলান দিয়ে রইলাম। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে এলো, যেন কত ঘুম জমা। ঘুম যখন ভাঙল দেখলাম আমি আমার কেবিনের বিছানায়। সাহেব নেই, ঘরটায় আমি একা। একা থাকতে ভালো লাগে না আমার। কেমন যেন ভয় হয়। যদিও আমি সাহেবের উপর তখন খুব অভিমান করেছিলাম। তবুও দুর্বল পায়ে হেঁটে বাহিরে গেলাম তাকে খুঁজতে। নির্লজ্জ মনটার অভ্যাস হয়ে গেছে সাহেবের। সাহেবকে দেখা গেল হাসপাতালের করিডোরে। ওখানে একটা ল্যান্ডলাইন আছে। তিনি কারো সাথে কথা বলছেন। আমাকে ২০,০০০ টাকা ধার দে। বেতন পেলেই শোধ করে দিব। হাসপাতালের বিলটা জমা দিতে হবে।
হাতে একটু শর্ট পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তোদের ভাবি ভালো আছে। বাবু এখনো এনআইসিউতে, বুঝিসই তো। এখন ভালো আছে, দেখা যাক। আরে না, আমি তো রিলিজের টাইমেই নিব। তুই একটু জোগাড় করে রাখিস। ফোনটা রেখে তিনি আরেকজনকে ফোন করলেন। হ্যালো প্রণবদা, আমাকে কিছু ধার দিতে পারবে? এখন না, 2-3 দিনের মধ্যে। 1020 হলে হবে। আমি আগামী মাসের বেতন পেলে চুকিয়ে দিব। হ্যাঁ, একটু বিল এসেছে। সরকারি হাসপাতালের চিকিৎসাও তো সরকারির মতোই হতো। যে অবস্থায় ছিল একটাও বাঁচত না। টাকা তো আসবে যাবে। কয়েকটা টাকার জন্য জীবন নিয়ে তো ছেলেখেলা করা যায় না। কাননের কিছু হয়ে গেলে ওকে কোথায় পেতাম বলো? হাসপাতাল দামি, কিন্তু চিকিৎসা তো ভালো। আমি বেতনটা আসলেই দিয়ে দিব, তুমি চিন্তা করো না। আমি আর দাঁড়ালাম না, কারণ সাহেব আমাকে দেখে ফেলবেন। আমার সামনে তার দুর্বলতা ধরা পড়ে যাবে। সাহেব কাউকে তার দুর্বলতা দেখান না। বাড়ির 4টা প্রাণের যা প্রয়োজন সব তিনি বিনা অভিযোগে পূরণ করেন। কখনো বলেন না এত কেন প্রয়োজন। সেই মানুষটা এখন আমার জন্য মানুষের কাছে ধার করছেন। নিশ্চয়ই তিনি কখনো চান না আমরা কেউ এই দৃশ্য দেখি। তিনি হয়তো লজ্জা পাবেন। এই ভেবেই আমি সেখান থেকে সরে গেলাম। সাহেবের প্রতি জমে থাকা ক্ষোভগুলো ধীরে ধীরে গলে যেতে লাগল। নিজেকে খুব তুচ্ছ মনে হলো। আমি কেন সাহেবকে বুঝি না, কেন এত ছেলে মানুষই করি? এজন্যই তিনি আমাকে ভালোবাসেন না। 5 দিন পর আমার মেয়েকে এনআইসিইউ থেকে বের করা হলো। আমার কোলে দেওয়া হলো ওই নরম শরীরটাকে। জন্ডিসের হলদেটে ভাব অনেকটা কমে এসেছিল। ডাক্তার বললেন, বেশি করে বুকের দুধ খাওয়াবেন। আর ঠিক 7টা থেকে রোদ লাগাবেন, জন্ডিস চলে যাবে। আমার ডাক্তারের দিকে খেয়াল নেই, আমি দেখছি আমার তুলতুলে মেয়েটাকে। ফর্সা একটা ছোট মুখ, নাকটা বাবার মতো বোচা। ভ্রু খুব পাতলা, নেই বললেই চলে। মাশাআল্লাহ, চুল হয়েছে। একেবারে ঠোঁটগুলো লাল টকটকে। একটা জিনিস খেয়াল করলাম, আমার মেয়ে দেখতে অবিকল আমার সাহেবের মতো। মনে হলো কেউ সাহেবকেই কপি করে ছোট একটা ভার্সন পেস্ট করে দিয়েছে আমার কোলে। কিন্তু আমার মেয়ের মুখে সেই কাঠিন্য নেই। আমার সাহেব কোমল মনের হলে তাকে যেমন দেখাতো আমার মেয়ে ঠিক তেমন। কি সুন্দর ঘুমিয়ে আছে শান্তভাবে। ওজন কম হওয়ায় বাবুকে একদম হাওয়ার মতো মনে হলো। এত নরম যে একটু চাপ দিলেই ভেঙে যাবে। আমাদের হাসপাতাল 6 তালা। ডাক্তার লিফটে নিতে বারণ করেছে। লিফটে নাকি অক্সিজেন কম, তাই হেঁটে নামতে হবে। আমি সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি নিয়ে সিঁড়ি দিয়ে নামুন, আমার হাত কাঁপছে। এই টিকটিকির বাচ্চা আমার হাতের ফাঁকা দিয়ে পড়ে যাবে। এর থেকে যেখানে আছে ওইটাই ভালো। ক্লান্ত লাগলে ঠিক পেছনে পড়ে যাবে। আমি ধরে ফেলব। আমার বাচ্চাকে টিকটিকির বাচ্চা বলল। কৃপাধারী হুতুমটার মাথাটা ফাটিয়ে দিতে ইচ্ছে হলো আমার। খুব রাগী স্বরে বললাম, ও মোটেই টিকটিকির বাচ্চা না। তো কি পেয়ারার বাচ্চা? ও মুহাইমিন সরকার এবং কানন সরকারের বাচ্চা। সাহেব বাঁকা হাসলেন যেন। চোখ সরিয়ে বললেন, হয়েছে, এবার কৃপা করে হাঁটলে ভালো হয়। পেয়ারার একটা মুখ হয়েছে, শুধু ফাও বকবক, যন্ত্রণা, যত সব। বাবুকে নিয়ে বাড়ি ফিরতেই দেখলাম বাবা মা এসেছে নাতিকে দেখতে। আমার শাশুড়ি মা একটু অপ্রসন্ন ছিলেন। আশা করেছিলেন ছেলে হবে, কিন্তু আমার মেয়ে এতই খেল দেখালো যে তাকে প্রথম কোলে নিয়ে তিনি অশ্রু ছেড়ে দিলেন। নরম শরীরটা বুকে নিয়ে বললেন, আমার বাড়িওয়ালি এসেছে। মিষ্টি আপু আমাকে জিজ্ঞেস করলেন, নাম কি ভাবলে ভাবি, কি নামে ডাকবো আমাদের পুচুকে? আমি আর চোখে তাকালাম সাহেবের দিকে। দুষ্টু কণ্ঠে বললাম, কৃপা। আমার নাম বলার সাথে সাথে কঠিন চোখে তাকালেন সাহেব। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। সবাই মুখ ভস্কালো, নাম পছন্দ হয়নি। মাঝে সাহেব ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার কানে গম গমে স্বরে বললেন, হাসপাতাল থেকে ফিরতেই পেয়ারার ব্রেইনের পোকাগুলো নাচানাচি শুরু করেছে। ঘরে আসা হোক, কৃপা করে নিজের হাতে ব্রেইন পরিষ্কার করব।
মা হওয়া বলা সোজা, কিন্তু এই বিশাল দায়িত্বে আমি খাবি খেলাম। ছোট একটা মেয়ে আমার, কিন্তু তার গলা একটা ট্রান্সজিস্টর। ক্ষুধা লাগুক আর না লাগুক তার কাজ হলো কান্না করা। শুধু কান্না নয়, একটা চিৎকার দিয়ে মহোদয়া একেবারে লাল হয়ে যেতেন। শ্বাস আটকে ফেলতেন, নিঃশ্বাস নিতেন না। আমার কলিজায় তখন কামড় লাগত। ধীরে ধীরে আয়ত্ত হলো এটা আমার মেয়ের কান্নার ধরন। আমি তাকে যখন বলতাম, শ্বাস নাও, শ্বাস নাও, সে শ্বাস নিত। সাহেব মুখ কুঁচকে বলতেন, খুব বুঝে কথা, তো আপনি শান্ত করুন। সাহেব ইতস্তত করতেন। তিনি কৃপাকে কোলে নিতেন না, পাশে দাঁড়িয়ে দেখতেন শুধু। এমন বাবা আমি কখনো দেখিনি। সাধারণত মেয়ের বাবাগুলো আহ্লাদি হয়, কিন্তু সাহেবের মধ্যে আহ্লাদের ছিটেফোঁটাও থাকত না। মা যখনই বলতো, কোলে নে একটু, তিনি একটু খসখসে স্বরে বলতেন, ঘাড় শক্ত হোক, কোলে নিলেই ভেঙে যাবে তো। আবার বলতেন, যেভাবে তোমরা কাঁথা দিয়ে মুড়ে রাখো, আমার মনে হয় কাঁথার ভেতর থেকে টুপ করে পড়ে যাবে। কি অদ্ভুত কথা! কৃপাকে তাই তিনি একটিবার কোলে নিতেন না, শুধু তাকিয়ে থাকতেন ওর দিকে। ও আচ্ছা, আমার মেয়ের ভালো নাম কিন্তু কৃপা না, ওর নাম মুশফিকা বিনতে মুহাইমিন। মুশফিকা শব্দের অর্থ কৃপা। সবাই তাকে নানা নামে ডাকত, কেউ পুচু, কেউ বাড়িওয়ালি, আর আমি আড়ালে ডাকতাম কৃপা। আমার সাহেবের কৃপার ফল কিনা। কৃপা দেখতে যেমন সাহেবের মতো, স্বভাবও সাহেবের ডুপ্লিকেট। সারাদিন তার কাজ কান্না করা, তাও যে সে কান্না না, বাড়ি কাঁপিয়ে চিৎকার করে কান্না। প্রথম 10-12 দিন যা একটু ঘুমাতো, এরপর থেকে তার চোখে ঘুম নেই। এদিকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমার কোল থেকে কারোর কোলে যাবে না। আমি যে একটু বাথরুমে যাব তার জো নেই। কেউ কোলে নিলেই হিক্কিরি উঠিয়ে কাঁদত যেন মানুষটা তাকে মেরেছে। আমি কোল থেকে বিছানায় শোয়ালেই ঠোঁটটা ফুলিয়ে একটা চিৎকার করত। সেই চিৎকারে পুরো ঘর মাথায়, কেউ থামাতে পারত না। আমি দুধ খাওয়ালে একটু শান্ত হতো। এই সময় আমার সহযোগী ছিল দুজন মিষ্টি আপু আর জরিনা। জরিনা খ্যাটখ্যাটে স্বভাবের, কিন্তু বাচ্চা কাচ্চা পালায় সে খুব পারদর্শী। আমি কৃপাকে দুধ খাওয়াতে পারতাম না। নিপল ওর মুখে ঢুকাতে খুব যন্ত্রণা হতো। জরিনাই আমাকে শিখিয়ে দিয়েছিল, যদিও ঝামটি দিয়ে কথা বলতো। এত বড় মাতারি কিন্তু বাচ্চারে দুধ খাওয়াইতে জানে না। অমনে দুধ খাওয়াইলে তো ওর পেটে যাইব খালি পানি। তখন বারবার মুতবে, বেশি করে ঢুকাইতে হয়। ঝামটি মারলেও সে আমার কাজ ছাড়া হতো না। একেই সিজারের যন্ত্রণা, উপর থেকে কৃপার মাঘেশা স্বভাব। জরিনা ছাড়া আমি অন্ধপ্রায়। কৃপাকে গোসল করাতে পারতাম না। জরিনাই আমাকে সাহায্য করত, আর রান্না বান্না করত মিষ্টি আপু। শাহনেওয়াজ সাহেব সকালে মিষ্টি আপুকে দিয়ে যেতেন আর রাতে এসে নিয়ে যেতেন। মিষ্টি আপুকে তিনি প্রচুর ভালোবাসতেন। একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি সুখী তো আপু? উনি খুব ভালো মানুষ ভাবি, উনাকে ঠকানোটা অন্যায় হবে। আমার খুব খুশি লাগলো। এই মানুষটার সুখ আমি সর্বদা কামনা করি। আমার মিষ্টি আপু সুখে থাকুক। আমার সাহেবটাও যদি ভালো মানুষ হতেন। এর মধ্যে বাঁধল বিপদ। আমার সেলাইয়ে ইনফেকশন হলো। সেই থেকে এক রাতে তীব্র জ্বর। আমি চোখ খুলতে পারছি না। গায়ে তীক্ষ্ণ ব্যথা, মনে হচ্ছে কেউ পিটিয়েছে। সেই যন্ত্রণায় আমি বেহুশ প্রায়, চোখের দৃষ্টি ঝাপসা। এদিকে কৃপার গলা ছেড়ে চিৎকার, লাল লাল ঠোঁট ফুলিয়ে কি কান্না মেয়ের। আমি শুনছি, কিন্তু তাকে কোলে তোলার শক্তি নেই। এদিকে সাহেব পড়লেন বিপাকে, কাকে সামলাবেন? প্রতি রাতে আমি কৃপাকে বুকের উপর নিয়ে ঘুমাই। সারা রাত মাঝে মাঝে হাঁটি যেন মেয়ে ঘুমায়। আজকে মেয়েকে কোলে নিবে। হঠাৎ আবছা চোখে দেখলাম সাহেব কৃপাকে কোলে নিয়েছেন। সোজা করে ঘাড়ে নিয়েছেন। বিড়বিড় করে সূরা পড়ছেন আর হাঁটছেন। কৃপার কান্না ধীরে ধীরে থামল। একটা সময় আমার তেজি জেদি মেয়ে বাবার কোলে ঘুমিয়ে গেল। সাহেব তখন নরম গলায় বললেন, তুই তো দেখছি একেবারে মায়ের ডুপ্লিকেট। স্বভাব একদম মায়ের মতো, দেশি পেয়ারা মার্কা।
শুধু সাইজটা মায়ের থেকে ছোট। তোর মা হলো গ্যাদা পেয়ারা পার্ট 1 আর তুই পার্ট 2। সেদিন কিছু একটা বদলালো যে সাহেব শুধু মেয়ের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতেন। সেই সাহেবের চোখের মণি হলো আমার মেয়ে, তার পেয়ারা পার্ট 2। চলবে।